স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরদিন থেকে আবার বন্ধ ঘোষণা করা হলো। তবে প্রভাতী শাখায় ক্লাস হয়েছে প্রাথমিক স্কুলে, যদিও স্কুলগুলোতে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। শিক্ষকরা বলছেন সামনে পরীক্ষা, তাই শ্রেণীকক্ষে ক্লাস নেওয়াটা জরুরি। আর অভিভাবকরা বলছেন গতকাল ক্লাস করে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছে, তাই এই সময়ে ক্লাস না নেওয়ার আহ্বান জানান। প্রাইমারিতে সকালে ক্লাস শুরু হয়ে বেলা 11:30টায় শেষ হয়। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে আজ থেকে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসব প্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে। গরমে ক্লাস করা যায় না, প্রচুর গরম। পড়াশোনা তো করতে হবে, সামনে তো পরীক্ষা আসছে, রুটিনও তো দিয়ে দেবে। গরম দিয়ে আমরাও আসলে বোরকা পরে সারাক্ষণ ক্লাস করি, আমাদেরও একটু খারাপ লাগে আর কি। তো সব কিছু মিলে আসলে আবার যে বন্ধ রেখেও আমরা পারতেছি না, আমাদের শিক্ষণ ঘাটতি হয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আমাদের হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে এত গরমে। 3-4 জন শিক্ষক অলরেডি অসুস্থ। পড়াশোনাও তো বন্ধ রাখতে পারি না আমরা আসলে। 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 2 মের আগে তাপমাত্রা কমার তেমন একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। দক্ষিণ এশিয়া জুড়েই অতি তাপমাত্রার বলয় তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশে পড়ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশে 19 জেলার উপর দিয়ে এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, নীলফামারী ও খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ আজ 29 এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে অব্যাহত রয়েছে। আশঙ্কা করছি যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে। তারিখের দিকে বিশেষ করে দেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন এয়ার বাদল। বাদল, আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্বস্তির কোনো খবর আছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস জানাবেন। আর এরই সাথে জানতে চাইবো যে তীব্র গরমে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে দেখতে পাচ্ছেন? সংবাদে যেটি বলছিলেন মাহবুবা, যে 2 মে আগে আসলে তেমন কোনো সুখবর নেই, স্বস্তির কোনো খবর নেই। এরকম গরম তাপমাত্রা থাকবে পুরো এপ্রিল মাস জুড়েই। মে মাসের শুরুতে বৃষ্টিপাত হতে পারে, তারপরে হয়তো তাপমাত্রা কিছুটা কমবে এবং তখন হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে। আমি রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনের ছাদে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে নির্মাণ শ্রমিকরা এই দুপুরের রোদের মধ্যে কাজ করছে এবং এই যে খেটে খাওয়া মানুষ যারা নির্মাণ শ্রমিক, যারা রিক্সা চালক এবং যারা রোদের মধ্যে কাজ করছেন, মজুরি করছেন, দিনমজুরি করছেন, যারা কুলি শ্রমিক, সবার অবস্থা প্রায় একই রকম। দীর্ঘক্ষণ রোদে থাকার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যেহেতু জীবিকার তাগিদে আসলে তাদেরকে কাজ করতে হয়, এই কারণেই তারা এই রোদ উপেক্ষা করে কাজ করছেন। শুধু এই মোহাম্মদপুর এলাকায় নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নির্মাণ শ্রমিকরা এরকম রোদ উপেক্ষা করে কাজ করছেন। এছাড়া রিক্সা চালক রয়েছেন এবং বিভিন্ন পেশার মানুষ যারা রয়েছেন, যারা একদিন রোজগার না করলে হয়তো তাদের কষ্ট ভোগ করতে হবে, তারা আসলে এই অতি তাপমাত্রা এবং তাপপ্রবাহ রেড অ্যালার্টকে উপেক্ষা করে তারা কাজে নেমেছেন।
এই গরমে যদিও বিশেষজ্ঞরা বলছেন যে আধা ঘন্টার বেশি আসলে কাউকে রোদে দাঁড়িয়ে কাজ করা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, কিন্তু রুটি রুজির কারণে এটি করতে হচ্ছে। এই কারণেই জনজীবনে আসলে স্বস্তি নেই। যে তারপরেও আমরা এর মধ্যে জেনেছি যে এপ্রিল মাস জুড়েই অতি তাপমাত্রার কারণে অনেকের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি থেকে মোকাবেলার জন্য বিশেষ করে ঠান্ডা পানি খাওয়া, ছায়ায় থাকা এবং রোদে বেশিক্ষণ না থাকা সহ স্বাস্থ্য ঝুঁকি রোধে নানা পরামর্শ দিচ্ছেন। তো আসলে স্বস্তির আপাতত কোনো খবর নেই। এরকম পরিস্থিতি ঢাকার বিভিন্ন এলাকা জুড়েই যাচ্ছে এবং যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে কষ্ট ভোগ করতে হচ্ছে। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে ওঠানামা করায় এ বিভাগে নাজেহাল অবস্থা জনসাধারণের। বাহিরে বের হতে না পারায় বিপাকে শ্রমজীবীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে আম, লিচু সহ নানা ফসল। অব্যাহত তাপদাহে স্বস্তি নেই চুয়াডাঙ্গায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। নষ্ট হচ্ছে ধান, ভুট্টা, কলা, আম, লিচু সহ মৌসুমি ফসল। আরও 2 দিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। মেহেরপুরে গরম ও বৃষ্টি না হওয়ায় ক্ষেতের ফসল নষ্ট হওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, তাপদাহে নগরীতে সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর খেটে খাওয়া মানুষ কিভাবে আসলে এই পরিস্থিতি সামাল দিচ্ছে? মাহবুবা, খরা, তাপ এবং অনাবৃষ্টির কারণে রাজশাহীর যে আবহাওয়া তাপমাত্রা সেটি কিন্তু ক্রমান্বয়ে উত্তর দিয়ে যাচ্ছে। কারণ প্রত্যেক দিনই এই রাজশাহী বিভাগে বলা যায় যে 42 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু থাকছে এবং অনেক সময় কিন্তু 42 ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা খেটে খায় এবং নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের একেবারে নাজেহাল অবস্থা। কারণ তারা আসলে প্রয়োজনে তাগিদে বা জীবিকা তাগিদে আসলে ঘর থেকে তারা বের হচ্ছেন এবং খুব কষ্ট করে তারা আসলে এই জীবিকা নির্বাহ করছেন। এবং সাধারণ মানুষের যদি কথা বলছি, তারাও আসলে খুব প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে বের হচ্ছে না। কারণ প্রচন্ড বাইরে গরম এবং বাতাসের কিন্তু আর্দ্রতাও অনেকটা বেশি। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে গরমের যে অনুভূতি সেটি কিন্তু অনেকটাই বেশি হচ্ছে। এবং আপনি জানেন যে সারা দেশে কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই হিট অ্যালার্টের মধ্যে কিন্তু মানুষ অনেকে আমরা দেখেছি সতর্ক অবস্থায় থাকতে, এবং গতকালকেও আমরা দেখেছি যে রাজশাহী যে পবা এলাকা রয়েছে সেখানে কিন্তু হিট স্ট্রোকে একজন মারাও গিয়েছেন। এবং সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু আতঙ্ক কাজ করছে এই গরম নিয়ে। কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে এখনো তারা কোনো সুখবর দিতে পারছে না। কারণ তারা বলছে যে আগামী সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে আগামী সপ্তাহের পরবর্তীতে আসলে বৃষ্টি তার সম্ভাবনা দেখছেন। এই ক্ষেত্রে তারা বলছেন আসলে সাধারণ মানুষকে যে গরমের যে সতর্কবিধি সেটি কিন্তু আসলে মানার তারা পরামর্শ দিচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি তারা আসলে গ্রহণ করেছে এবং রাস্তার ধারে ধারে সাধারণ মানুষকে কিন্তু পানি, শরবত এই জাতীয় পানি কিন্তু খাওয়াচ্ছেন। এবং আজকে কিন্তু আমরা জানি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রী আসলে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত আছে, তাদের কাছে কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কথা রয়েছে। এক কথা যদি বলি মাহবুবা, তো রাজশাহীতে যেহেতু তাপমাত্রা প্রচন্ড পরিমাণে প্রত্যেক দিনই আসলে বাড়ছে, এর ফলে কিন্তু মানুষের যে অবস্থা একেবারেই কিন্তু নাজেহাল। এবং বিশেষ করে যেটি আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো যেহেতু কয়েকদিন তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে, এই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শই তারা আসলে দিচ্ছেন। তো মাহবুবা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে তাপমাত্রার সর্বশেষ খবর। ধন্যবাদ। অন্যদিকে চলমান তীব্র তাপপ্রবাহে ঢাকাসহ 5 বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও দেশের বাকি জেলাগুলোতে স্বাভাবিকভাবে চলছে শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর এরই সাথে জানতে চাইব যে অভিভাবক এবং শিক্ষকরা আসলে কি বলছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় দিন খোলা, তো আজকে কিন্তু উপস্থিত হয়েছে, আমরা দেখেছি প্রায় 80% শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। তবে যে তথ্যটি আপনাকে প্রথমেই দিতে চাই সেটি হচ্ছে যে সারা দেশের ন্যায় বরিশালে কিন্তু প্রচুর পরিমাণে গরম। আসলে গরম এত পর্যায়ে পৌঁছেছে এখন সাধারণ মানুষ, যা খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, তারা নিজ বসত ঘরেই থাকতে পারছে না। আজকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস বরিশালের তাপমাত্রা
নির্ধারণ করা হলেও এর চেয়ে কিন্তু বেশি অনুভূতি হচ্ছে বরিশালে। তার উদাহরণ কিন্তু সড়কে সড়কে দেখা যাচ্ছে যে একদমই ফাঁকা। যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমি এখন যেখানে আছি বরিশালের একটি শিক্ষা প্রতিষ্ঠান সাবেরা খাতুন স্কুল, যেটি সেই স্কুলে আপনার দেখাতে চাচ্ছি যে শিক্ষার্থীরা এসেছে, তবে তারাও কিন্তু প্রচুর পরিমাণে তাপদাহ ভিজছে। এখানে সঠিকভাবে শিক্ষা কার্যক্রম করতেও তাদের কষ্ট হচ্ছে, এমনটা আমাদের শিক্ষার্থীদের জানিয়েছেন। যা অভিভাবকরা কিন্তু এটা হতাশা বোধ করছে। তারা বলছে যে আরো যদি 7 দিন বাড়ানো যেত তাদের সাথে, তাহলে কিছুটা হলেও তারা স্বস্তি প্রকাশ করতো। তার কারণ হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু যেহেতু শহর কেন্দ্রিক এবং এই স্কুলগুলো একদম ওপেন রাখা, তো সুতরাং এখানে প্রচুর পরিমাণে রোদ, এবং এই রোদে যারা শিক্ষার্থী রয়েছেন কোমলমধ্যে শিক্ষার্থী, তাদের প্রত্যেকের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে দাঁড়িয়ে আছি, এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কক্ষের তুলনায় প্রচুর পরিমাণে শিক্ষার্থী। সুতরাং এখানে যে পরিমাণে আলো বাতাস থাকার কথা, তার চেয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। ফলে এখানে শিক্ষার্থীদের ক্লাস করতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, এমনটাই আমরা দেখেছি। আর শিক্ষার্থীরা এর আগেও জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন যে তাদেরকে আর যদি 7 দিন তাদেরকে এই বাড়তি ছুটির কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবেন। বরিশালের যে তথ্যটি একটু জানাই, বরিশালে কিন্তু 266টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বরিশাল জেলায়, এবং সেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে। আর বরিশাল এই শহর বাহিরে যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, সেখানের অবস্থা কিন্তু আরো নাজেহাল, এমনটি আমরা তথ্য পেয়েছি অন্যান্য উপজেলাগুলোতে। তো এই ছিল মাহবুবা বরিশাল থেকে আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠানের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য প্রসঙ্গ। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান সহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। গেল 24 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ব্যাংককে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে থাইল্যান্ডের রাজা রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেন সরকার প্রধান। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় 33 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার সহ এই মামলায় জড়িতদের সাক্ষ্য গ্রহণের জন্য 21 মে দিন ধার্য করেন। এর মাধ্যমে শুরু হলো আনুষ্ঠানিক বিচার। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আলী হোসাইন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। উল্লেখ্য, 2022 সালের 24 মার্চ রাতে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরিন প্রীতি নামে এক কলেজ ছাত্রীও নিহত হন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।